আমাদের পরিবেশে জীবজ এবং অজীবজ সকল উপাদানই একে অপরের ওপর নির্ভরশীল হয়ে বসবাস করে এবং গঠিত হয় বাস্তুতন্ত্র। আগের ভিডিওতেই আমরা জেনেছি যে বাস্তুতন্ত্রে জীবজ উপাদানদেরকে অর্থাৎ যত জীব আছে সকলকে আমরা একসাথে বলি বায়োটিক উপাদান বা বায়োটিক ফ্যাক্টর, এবং যত ভৌত বা অজীবজ উপাদান আছে যেমন জল, আলো, মাটি, বাতাস, সেগুলোকে আমরা বলি অ্যাবায়োটিক উপাদান। পার্ট 1 ভিডিওতে আমরা সমস্ত অ্যাবায়োটিক উপাদানগুলি কভার করেছিলাম, তাদের কি ভূমিকা বাস্তুতন্ত্রে এবং প্রত্যেকের প্রভাবে উদ্ভিদ দেহে বা প্রাণী দেহে কী ধরনের অভিযোজন লক্ষ্য করা যায় সে সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা তোমাদের ক্লাস 9-এর শেষ চ্যাপ্টার পরিবেশ ও সম্পদের প্রথম ভিডিও ছিল। আজকে তারই দ্বিতীয় পার্ট, যেখানে আমরা জীবজ উপাদান সম্পর্কে আলোচনা করব। এখন জীবজ উপাদান সংক্রান্ত বাস্তুতন্ত্রের বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিভাবে ঘটে, বা পরিপোষক অর্থাৎ নিউট্রিয়েন্টস এলিমেন্টসগুলো কিভাবে পরিবেশের চক্রাকারে আবর্তিত হচ্ছে। এই সমস্ত কিছুই এই বাস্তুতন্ত্রেরই ধর্ম, যেগুলো নিয়ে আজ আমরা চর্চা করব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে পুরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। চলো শুরু করি। প্রথম কনসেপ্ট দেখো, সেটা হলো খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল খুবই সিম্পল না, কোনো একটা বাস্তুতন্ত্রে কিভাবে খাদ্যের মাধ্যমে শক্তি এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হচ্ছে, তার যে চেইনটা, সেটাকেই আমরা বলি খাদ্য শৃঙ্খল। অর্থাৎ ভেবে দেখো, কোনো একটা বাস্তুতন্ত্রে সবার প্রথমে খাদ্য কে বানায়? যাদের কাছে ক্লোরোফিল আছে, যারা স্বভোজী, তারাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের আলোকে কাজে লাগিয়ে খাদ্য বানাতে পারবে এবং সূর্যের এনার্জিটাকে রাসায়নিক শক্তিরূপে সঞ্চয় করে রাখে। সেই এনার্জিটাই ধাপে ধাপে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হবে। যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে, দেখো, যে তৃণভূমির খাদ্য শৃঙ্খলে যে ঘাসকে ঘাসফড়িং বা অন্যান্য কীটপতঙ্গরা খাবে, তো ঘাসের মধ্যে যে এনার্জিটা ছিল সেটা খাবারের মাধ্যমে ওই পোকাগুলোর মধ্যে চলে যাবে। দেন ওই পোকাগুলোকে যখন কোনো ব্যাঙ বা এই টাইপের জীব খাবে, তখন তার মধ্যে ব্যাঙকে খাবে সাপ, এবং সাপকে ওর থেকেও কোনো বড় প্রাণী যেমন ময়ূর, বাজ পাখি, ঈগল পাখি, এরা খাবে। তো এটা হয়ে গেল একটা খাদ্য শৃঙ্খল, যেখানে স্টেপ বাই স্টেপ খাদ্যের মাধ্যমে শক্তি স্থানান্তরিত হচ্ছে। এখানে কিন্তু ধাপও সীমিত, এবং একটা ধাপ আর একটা ধাপের সাথে উল্টে যাবে না। মানে কখনোই এরকম হবে না যে ঘাসফড়িংকে ব্যাঙ না খেয়ে ঘাসফড়িং ব্যাঙকে খেয়ে ফেলছে, এই ঘটনাটা ঘটবে না। একটা যে চেন ফলো হচ্ছে সেই চেনটা কিন্তু থাকবে, সেটা নিয়ম। এখন সেই অর্থেই খাদ্য শৃঙ্খলের যে সংজ্ঞাটা দেওয়া আছে, আশা করছি বুঝতে পারবে। দেখো, যে কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে, কারণ প্রতিটা বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলটা আলাদা আলাদা হবে, উপস্থিত উৎপাদক থেকে শুরু করে, উৎপাদক মানে যারা খাদ্য বানাতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে, বিভিন্ন জীবেদের মধ্যে যে খাদ্য খাদক সম্পর্ক, যার মাধ্যমে খাদ্য শক্তির একমুখী প্রবাহ ঘটে, তাকেই বলা হয়, বা সেই পর্যায়ক্রমকে বলা হয় খাদ্য শৃঙ্খল। এখানে দেখো, খাদ্য খাদক সম্পর্ক, তো যাকে খাওয়া হচ্ছে সেটা খাদ্য, আর যে খাচ্ছে তাকে বলবো আমরা খাদক। এবং শক্তির একমুখী প্রবাহ, এইমাত্র আমি বললাম যে শক্তি উৎপাদক থেকে তৃণভোজী প্রাণীর মধ্যে গেল, এবং তৃণভোজী প্রাণীর থেকে মাংসাশী প্রাণীর দেহে গেল। উল্টোটা কখনোই ঘটবে না, যে মাংসাশীর থেকে ব্যাকে আবার তৃণভোজীর দেহে গেল, আর তৃণভোজীর দেহ থেকে ব্যাকে আবার উৎপাদকের দেহে গেল, ঠিক আছে? বা উৎপাদক থেকে আবার এনার্জি সূর্যে ব্যাকে ফিরে গেল। তো এই ব্যাকটা কখনোই ঘটবে না, শক্তির প্রবাহটা সর্বদা একমুখী হবে। এটাই খাদ্য শৃঙ্খল। এরকমই বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্য শৃঙ্খল লক্ষ্য করা যায়। যেমন ধরো, জঙ্গলে বা বনভূমির খাদ্য শৃঙ্খলে আমরা দেখতে পাবো ছোট ছোট যে গাছপালা, সেটাকে কোনো তৃণভোজী প্রাণী যেমন হরিণ খাবে, হরিণ, জিরাফ, জেব্রা, এরা খাবে। এবং সেই জঙ্গলে বসবাসকারী যে টপ প্রিডেটর বা সর্বোচ্চ খাদক মাংসাশী, সে তারপর সেই তৃণভোজী প্রাণীটাকে খাবে। সে বাঘ হতে পারে, সিংহ হতে পারে, বা অন্য কোনো জীব হতে পারে। তারপর দেখো, জলাভূমি খাদ্য শৃঙ্খল, যেমন ধরো ফাইটোপ্লাঙ্কটন, মানে জলে যে ছোটো ছোটো উদ্ভিদ ভেসে বেড়ায় তারা ফাইটোপ্লাঙ্কটন, তাকে খেতে পারে ছোটো ছোটো কীট পতঙ্গ, পোকামাকড়গুলো, যাদেরকে আমরা বলি জুপ্লাঙ্কটন। তাকে খাবে মাছ, এবং মাছকে কোনো পাখি খেতে পারে, বা অন্য কোনো জলে বসবাসকারী মাংসাশী প্রাণী খেতে পারে। তো এটা হয়ে গেল জলাভূমির খাদ্য শৃঙ্খল।
নেক্সট হলো খাদ্য জাল। এখন ধরো একটা বাস্তুতন্ত্রে তো একটা খাদ্য শৃঙ্খল নেই, যেমন ধরো জঙ্গলে যেটা দেখালাম যে ছোট গাছপালাদেরকে হরিণ খাবে আর হরিণকে বাঘ খাবে। এখন এটা ছাড়া কি একটা জঙ্গলে আর কোনো খাদ্য শৃঙ্খল নেই? আরও তো খাদ্য শৃঙ্খল আছে, কারণ জঙ্গলে তো আরও অনেক রকমের জীব আছে। জঙ্গলে বানর আছে, খরগোশ আছে, ইঁদুর আছে, আবার সর্বোচ্চ খাদকের মধ্যে বাঘ ছাড়াও সিংহ থাকতে পারে, ভল্লুক থাকতে পারে, বিভিন্ন সরীসৃপ শ্রেণীর প্রাণী আছে, বিভিন্ন প্রজাতির সাপ, বিভিন্ন প্রজাতির পাখিরা বসবাস করছে, জঙ্গলের গাছেতে বিভিন্ন প্যারাসাইট আছে, মাটিতে বিভিন্ন অণুজীবরা বসবাস করছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এরা বসবাস করছে। তাহলে একটা জঙ্গলে অনেক খাদ্য শৃঙ্খল আছে। তাহলে জিনিসটা যতটা সহজ বা সিম্পল লাগে ততটা কিন্তু নয়। প্রত্যেকটা খাদ্য শৃঙ্খল একটা আরেকটার ওপর ওভারল্যাপ করে, একটা আরেকটার ওপর জড়িত থাকে, ঠিক আছে? এইভাবে অনেকগুলো খাদ্য শৃঙ্খল জড়িত থাকলে একটা জালের মতো গঠন তৈরি হবে, র্যান্ডম, ঠিক আছে? সেই জালকাকার গঠনটাকে আমরা বলবো খাদ্য জাল। যেমন তোমাদের বইয়ে একটা ছবিও দেয়া আছে, দেখো এখানে যদি খেয়াল করে দেখো যে ঘাস ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, আবার ঘাস ফড়িংকে তো টিকটিকিও খেতে পারে। বা ঘাস ফড়িংই কেন, ব্যাঙ কি আর কোনো খাবার খায় না? আরও অন্যান্য যে লার্ভা, পোকামাকড় সেগুলোকেও তো ব্যাঙ খেয়ে ফেলে। তারপরে ধরো সাপ, সাপ কি কেবলমাত্র ব্যাঙকেই খায়? সাপ তো ইঁদুরকেও খেতে পারে। আবার কিছু প্রজাতির সাপ তো অন্য প্রজাতির সাপেদেরকেও ভক্ষণ করে, ঠিক আছে? এইভাবে খাদ্য শৃঙ্খলগুলো দেখো ওভারল্যাপ করে এবং খাদ্য জাল গঠন করে। নেক্সট হলো শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। এখন আমাদের পৃথিবীতে সমস্ত শক্তির উৎসই তো সূর্য। সূর্য থেকে যে সোলার রেডিয়েশনটা বা সৌরশক্তি আসে সেটাকেই উদ্ভিদেরা বা উৎপাদকরা, অর্থাৎ যাদের কাছে ক্লোরোফিল আছে, তারা সালোক সংশ্লেষের মাধ্যমে সেই সানরেজটাকে বা সেই সোলার এনার্জিটাকে রূপান্তরিত করে দেয় রাসায়নিক শক্তিতে এবং খাদ্যে সঞ্চয় করে রাখে। এই যে খাদ্যে সঞ্চিত শক্তিটা পরবর্তীতে যখন এবার সঞ্চারিত হবে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে, তখন সেই স্থানান্তরের প্রক্রিয়াটাকেই আমরা বলবো শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। একটু আগেই তোমরা খাদ্য শৃঙ্খল দেখলে, খাদ্য শৃঙ্খলের যে এক একটা ধাপ, প্রত্যেকটা ধাপকে আমরা বলে থাকি ট্রফিক লেভেল। যেমন ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, তো ঘাস একটা ট্রফিক লেভেল, তাকে খেলো ঘাস ফড়িং, ওটা একটা ট্রফিক লেভেল, তাকে আবার ব্যাঙ খেলো, ওটা একটা ট্রফিক লেভেল। তো এইভাবে একটা থেকে আরেকটা ট্রফিক লেভেলে শক্তি যেতে থাকে। খাদ্য যেতে থাকছে মানেই তো খাদ্যের মাধ্যমেই শক্তি যেতে থাকছে। আলটিমেটলি খাদ্যটাই তো শক্তি। আমরা খাবার খাই কিসের জন্য? খাদ্যটাকে শ্বসন প্রক্রিয়ায় কাজে লাগিয়ে এটিপি তৈরি হবে বলে, আর এটিপিটাই জীবদেহে শক্তি, ঠিক আছে? তাহলে ফান্ডামেন্টাল ব্যাপারটাকে বোঝো। সূর্যের আলোটাকে কাজে লাগিয়ে আমরা উদ্ভিদেরা বানাচ্ছে গ্লুকোজ, তো ওখানে এনার্জিটা ট্র্যাপ হয়ে গেল। এবার এই গ্লুকোজটা খাদ্যের মাধ্যমে শরীরে গেলে সেই গ্লুকোজটাই আবার তার উল্টো প্রক্রিয়া, সালোক সংশ্লেষের উল্টো প্রক্রিয়া কি? শ্বসন, রেসপিরেশনের মাধ্যমে, অর্থাৎ গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং ইটিএস, তার মাধ্যমে ভেঙে সেটাকে কিসে পরিণত করা হবে? এটিপিতে পরিণত করা হবে, এবং এটিপিটাই কোষের ভিতরে এনার্জির সোর্স রূপে ব্যবহার করা হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে প্রত্যেকটা জীবদেহে শক্তির স্থানান্তর ঘটবে একটা থেকে আর একটা, যেটা শক্তি প্রবাহ নামে পরিচিত। বৈশিষ্ট্য আমি তো কিছু বলেই দিলাম অলরেডি, তারপরেও দেখো যে এক তো সূর্য হলো সমস্ত শক্তির উৎস, তাছাড়া দেখো শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়, অর্থাৎ উৎপাদক থেকে খাদকে যাবে, গাছপালা থেকে তাকে যে খাচ্ছে তার মধ্যে যাবে, কিন্তু তার মধ্যে থেকে আবার ব্যাকে গাছপালায় চলে যাবে না শক্তিটা, এরকম কখনোই হবে না। তো শক্তির প্রবাহ সবসময় একমুখী হয়। আর 3 নম্বর দেখো, প্রতিটা টপিক লেভেলে যত শক্তি বা যত খাদ্য এগোতে থাকে, যত শক্তি এগোতে থাকে, তত কিন্তু শক্তির পরিমাণটাও কমতে থাকে। হ্যাঁ, তত শক্তির পরিমাণ কমতে থাকবে, যেটা লিন্ডেম্যানের 10% সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, যেটা একটু বাদে আসছি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যত আমরা ট্রফিক লেভেলে এগোতে থাকবো তত শক্তির পরিমাণ কমতে থাকবে। শক্তির পরিমাণ কমতে থাকবে মানে ওই একই অ্যামাউন্টের শক্তি পাওয়ার জন্য অনেক বেশি পরিমাণ খাবার খেতে হবে। আর বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রও মেনে চলে। তাপগতিবিদ্যার সূত্র তো তোমাদের ভৌতবিজ্ঞানে নেই, তো পরের ক্লাসে পড়বে তোমরা জানতে পারবে, বাট এখন মনে রাখো।
এরপর দেখো যেটা আমি বললাম ওই যে প্রতিটা ট্রফিক লেভেলের শক্তির পরিমাণ কমে, যেটা বিজ্ঞানী লিন্ডেম্যানের সূত্র দ্বারা বলা যায়। তো এরপর দেখো লিন্ডেম্যানের 10% সূত্র। এই সূত্র অনুসারে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রতিটি ট্রফিক লেভেলে কোনো জীব যে পরিমাণ খাদ্য গ্রহণ করে, যতটা খাবার খায়, তার মাত্র 10% তার দেহ গঠনে, তার ওজন বাড়াতে কাজে লাগে, এবং বাকি যতটা 90% অংশই কিন্তু অপচয় ঘটে। এখন অপচয় ঘটে মানে কি? ধরো কোনো একটা জীব কিছু পরিমাণ খাদ্য খেলো, তো এই সূত্রটা বলছে যতটা খাবার সে খাচ্ছে তার মাত্র 10%ই তার দেহ গঠন করতে কাজে লাগবে, বাকি 90%টাই তার খরচ হয়ে যাবে। কি কাজে খরচা হবে? সে নিজেও তো একটা জীব আলটিমেটলি, তো তার দৈনন্দিন যে কাজকর্ম বা তার দেহের যে কাজকর্ম, বেঁচে থাকার জন্য যে এনার্জি, সেই এনার্জি তৈরিতে অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় বাকি খাবারটা কাজে লেগে যাবে। কিছুটা শক্তি আবার তাপ শক্তি রূপে দেহ থেকে বেরিয়েও যায়, তবে বেশিরভাগটাই ওই শ্বসন প্রক্রিয়ায় কাজে লেগে যাবে, আর যে 10%টা পড়ে থাকবে সেটাই ওর দেহ গঠন করবে। মানে যেমন ধরো কোনো একটা হরিণ 100 কেজি ঘাস পাতা খেলো, তাহলে তার মাত্র 10% অর্থাৎ 10 কেজি তার দেহ গঠনে কাজে লাগবে, তার ওজন বাড়াবে। আবার কোনো একটা বাঘ তার 10 কেজি মাংস খেলো, তাহলে 10 কেজির 10% মাত্র 1 কেজি, সেই 1 কেজি বাঘের দেহ গঠনে কাজে লাগবে, বাকিটা তার এনার্জি তৈরিতে কাজে লেগে যাবে, তার এটিপি তৈরিতে কাজে লেগে যাবে। এটাই বলছে লিন্ডেম্যানের সূত্র। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের মোট 3টে পর্যায়ে সম্পন্ন হয় কিন্তু, হ্যাঁ। প্রথমে তো শক্তি অর্জন, আগে শক্তি অর্জন করতে হয় বা কালেক্ট করতে হয়, দেন সেই শক্তিটাকে ব্যবহার, কিভাবে ব্যবহৃত হয়, অ্যান্ড দেন সেই শক্তিটার স্থানান্তর, কিভাবে একটা লেভেল থেকে আর একটা লেভেলে স্থানান্তরিত হচ্ছে। প্রথম কথাটা আছে দেখো শক্তির অর্জন। আমরা সবাই জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াই এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে শক্তি অর্জন করা যায়। মানে কি, সূর্যের এনার্জিটাকে ট্র্যাপ করে সেটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করা যায়, যেটা উৎপাদকেরা খুব ভালোভাবে পারে, কারণ ওদের কাছে ক্লোরোফিল এবং সালোক সংশ্লেষকারী উৎসেচকের ওই প্রক্রিয়াটা উপস্থিত আছে, যেটা আমাদের মধ্যে বা অন্যান্য পরভোজীদের মধ্যে নেই। তো এটা স্বভোজীরাই করতে পারে, ঠিক আছে, শক্তি অর্জন। এখন স্বভোজীরা মোট যত পরিমাণ খাদ্য উৎপাদন করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, যতটা খাবার তৈরি করে, তাকে বলা হয় গ্রস প্রাইমারি প্রোডাকশন বা জিপিপি। এবং তাদের কাজকর্মের পর যেটুকু বেঁচে থাকে, তাদের কাজকর্ম মানে একটা উদ্ভিদও তো জীব, সেও তো বেঁচে আছে, তার শরীরেও তো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া চলছে, তার শরীরেও তো নানান রকমের কাজকর্ম চলছে, তাহলে তারও তো শক্তির প্রয়োজন, এটিপির প্রয়োজন। তাহলে গাছের শরীরেও তো শ্বসন ঘটছে, তাহলে গাছেরও শ্বসন করার জন্য ওই গ্লুকোজটাকেই তো কাজে লাগাচ্ছে, যেটা ও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি করেছে। তাহলে তার মধ্যে কিছুটা তো খরচাই হয়ে গেল নিজেরই কাজে। খরচা হয়ে যাবার পর যেই খাদ্যটা পড়ে থাকে সেটাকে আমরা বলবো নেট প্রাইমারি প্রোডাকশন বা এনপিপি। তাহলে বোঝা গেল কি বললাম, যে একটা উদ্ভিদ বা উদ্ভিদেরা মোট যত পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সেটা হলো গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা জিপিপি, এবং তাদের জৈবনিক ক্রিয়াকলাপ বা শ্বসন প্রক্রিয়ায় খরচা হয়ে যাওয়ার পর যেটা বেঁচে থাকে সেটাকে আমরা বলবো নেট প্রাইমারি প্রোডাকশন বা এনপিপি। ক্লিয়ার? এর পরের যেটা বললাম যে শক্তির ব্যবহার। শক্তির ব্যবহার তো আমরা এইমাত্র বলছি যে প্রত্যেকটা জীব বেঁচে থাকতে গেলে তার শরীরের কাজকর্মকে চালাতে হবে। ধরো আমরা বেঁচে আছি, আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যান কাজ করছে, আমাদের হার্ট পাম্প করছে, আমাদের ব্রেন চিন্তা ভাবনা করছে, ক্যালকুলেশন করছে, আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে আমাদের আশেপাশকে অবজার্ভ করছি, হাত পা দিয়ে চলন গমন করছি, ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে খাবারকে হজম করছি। তাহলে প্রত্যেকটা জিনিসের জন্য প্রচুর এনার্জির প্রয়োজন। তাহলে আমরা যে খাদ্যটা খাচ্ছি তার বেশিরভাগ অংশটাই তো এই সব কাজের জন্যই চলে যাচ্ছে এটিপি তৈরি করতে, যেই প্রসেসটাকে আমরা বলি শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশন। আর এটাই হলো শক্তির মেন ব্যবহার, যেটাকে বলা হয় রেসপিরেটরি এনার্জি বা শ্বসনে ব্যবহৃত শক্তি, যেটাকে বড় হাতের আর দিয়ে লেখা হয়। তাহলে আমরা যদি উৎপাদকের লেভেলে বলি বা উৎপাদক বা উদ্ভিদদের লেভেলে বলি, তাহলে জিপিপি মানে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, যতটা বানায়
তার থেকে আমরা যদি শ্বসনের এনার্জিটাকে বাদ দিয়ে দিই, মানে রেসপিরেটরি লস বা ক্যাপিটাল আর, এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? এনপিপি। তাহলে এটা একটা ফর্মুলার মতো মনে রাখতে পারো, জিপিপি মাইনাস আর ইকুয়ালস টু এনপিপি। মানে টোটাল যতটা বানিয়েছে সেটা থেকে শ্বসনের খরচাটা যদি বাদ দিয়ে দিই তাহলেই পড়ে থাকবে কতটা রয়েছে, এনপিপি, নেট কতটা বেঁচে রয়েছে। ক্লিয়ার? তৃতীয় ধাপ হলো শক্তির স্থানান্তর বা এনার্জি ট্রান্সফার। খাদ্যের মাধ্যমে কিভাবে এক জীব থেকে অন্য জীবে শক্তি যাচ্ছে। ধরো উৎপাদককে যারা খাচ্ছে তারা প্রথম শ্রেণীর খাদক, তাকে যে খাচ্ছে সে দ্বিতীয় শ্রেণীর খাদক, তাকেও আবার যে খাচ্ছে সে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। এখন ভেবে দেখো যে এই যে এনার্জি ট্রান্সফার বা এই যে খাদ্যের মাধ্যমে শক্তি যাচ্ছে, এটা এইমাত্র আমি বললাম লিন্ডেম্যানের 10% সূত্র মেনে হচ্ছে, যেখানে 10% তার দেহ গঠনে লাগছে এবং বাকি 90% নষ্ট হয়ে যাচ্ছে শক্তি বা ব্যবহৃত হয়ে যাচ্ছে। এরপর দেখো আজকের শেষ টপিক হলো পরিপোষক চক্র বা নিউট্রিয়েন্ট সাইকেল। নিউট্রিয়েন্ট কি? আমাদের পরিবেশে উপস্থিত বিভিন্ন রকমের উপাদান বা মৌলগুলোই তো। পৃথিবীর ভূত্বকে উপস্থিত সিলিকন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, এগুলোই তো নিউট্রিয়েন্ট, তাই না? এখন দেখো পৃথিবীতে যা কিছুই আছে না কেন সব কিছুই তো লিমিটেড, আনলিমিটেড তো কিছুই নয়। কিন্তু পৃথিবীতে এত যুগ ধরে বিভিন্ন প্রান্ত এলো গেল, তো সমস্ত এলিমেন্ট বা সমস্ত উপাদান কিন্তু একটা কনস্ট্যান্ট আছে, মানে তাদের একটা ব্যালেন্স বজায় রয়েছে। যেমন দেখো আমরা পড়েছি বায়ুমণ্ডলে অক্সিজেনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, নাইট্রোজেনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, কার্বন ডাইঅক্সাইডের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, বা মাটিতে ওই যে মৌলগুলো বললাম ওদেরও একটা নির্দিষ্ট পরিমাণ আছে। তাহলে এই যে পরিমাণের ভারসাম্যটা, এটা যে প্রক্রিয়ার মাধ্যমে বজায় থাকে সেই প্রক্রিয়াটা হলো পরিপোষক চক্র। কারণ একবার ভেবে দেখো পৃথিবীতে যত জীব আছে সকলেই তো এই সমস্ত উপাদানগুলো নিয়েই তৈরি হয়েছে। আমরা প্রত্যেকটা জীব, সেটা প্রাণী হই, উদ্ভিদ হই বা এককোষী কোনো জীব হই, আমাদের মধ্যে আলটিমেটলি আছে এটা কি? কোষ। আর কোষের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি দিয়ে তৈরি হয়েছে? এই সমস্ত মৌল বা এলিমেন্টসগুলো দিয়েই তো তৈরি হয়েছে। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই সব দিয়েই তো আমরা তৈরি হয়েছি। তাহলে যদি প্রত্যেকটা জীব এই সমস্ত উপাদানকে ইউজই করে ফেললো, ব্যবহারই করে ফেললো, তাহলে প্রকৃতিতে এদের ভারসাম্য আছে কি করে? না, যখন এই সমস্ত জীব আবার মারা যায় তখন ওই উপাদানগুলো আবার প্রকৃতিতে ফিরে যায় সেই ঠিক একই রূপে, বা ওই সমস্ত মৌলগুলো বিক্রিয়া করে যে সমস্ত যৌগগুলো তৈরি হয়েছিল সেই যৌগগুলো ভেঙে পুনরায় আবার মৌলরূপে প্রকৃতিতে ফিরে আসে। এই যে মৌলের চক্রাকার আবর্তন, এই চক্রাকার আবর্তনটাকে আমরা বলি পরিপোষক চক্র, যার মাধ্যমে প্রত্যেকটা মৌল, প্রত্যেকটা এলিমেন্ট প্রকৃতিতে সঠিক অ্যামাউন্টে বজায় রয়েছে আজও, এবং আজও পৃথিবী বেঁচে থাকার জন্য উপযুক্ত রয়েছে। ঠিক আছে? এবং এই পরিপোষক চক্রকে জৈব ভূ রাসায়নিক চক্র বলা হয়, বায়োজিওকেমিক্যাল সাইকেলও বলা হয়। যেমন জলচক্র, জলচক্রের মাধ্যমে জলের ভারসাম্য বজায় রয়েছে। ঠিক আছে? আচ্ছা, জলচক্র তো তোমরা ছোটোবেলাতেও বইয়ে, পরিবেশ বইয়ে পড়েছো নিশ্চয়ই, জলচক্র কীভাবে বজায় থাকে, কীভাবে বাষ্প হয়ে জল ওপরে ওঠে, কীভাবে মেঘ সৃষ্টি হয়, মেঘ থেকে কীভাবে বৃষ্টি হয়, উদ্ভিদেরা কীভাবে মাটি থেকে জল শোষণ করে, আবার বাষ্পমোচন হয়ে জলটা গ্যাস রূপে বাতাসে বেরিয়ে যায়। এটা তোমরা জানো, আমি বেশি কিছু এক্সপ্লেন করতে যাচ্ছি না। আর বাকি যে নিউট্রিয়েন্টগুলো, তার মধ্যে ধরো নাইট্রোজেনের চক্র খুব ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেন কীভাবে প্রকৃতিতে ব্যালেন্স রয়েছে। নাইট্রোজেন চক্র তোমাদের ক্লাস 10-এর পরিবেশ চ্যাপ্টারে ডিটেলে রয়েছে, তো তখন তোমরা বুঝতে পারবে। এছাড়া অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডে পরিবেশের যে ভারসাম্য সেটা, বা কার্বন চক্র, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু চক্র যেগুলো পরবর্তীতে তোমরা জানতে পারবে। যেমন ধরো এই পরিপোষক চক্রগুলো কিভাবে কাজ করে তার একটা সাধারণ আইডিয়া দেওয়ার জন্য নাইট্রোজেন চক্রটা আমি একটু হালকা করে বলছি। না, আমাদের প্রকৃতিতে নাইট্রোজেন মেনলি গ্যাস রূপে আছে, নাইট্রোজেন গ্যাস রূপে বাতাসে আছে। আর গাছেরা বাতাসের নাইট্রোজেন গ্যাসকে ডাইরেক্টলি অ্যাবজর্ব করতে পারে না,
তাই জন্য গাছকে মাটি থেকে নাইট্রোজেন নিতে হয় লবণ রূপে। তাহলে বাতাসে যে নাইট্রোজেন গ্যাসটা আছে সেটা প্রথমে মাটিতে কোনোভাবে মিশ্রিত হয়, মাটিতে ফিক্স হয় বিভিন্ন নাইট্রোজেন ঘটিত লবণ রূপে, যেমন নাইট্রেট, নাইট্রাইট ইত্যাদি লবণ রূপে। সেই লবণটা উদ্ভিদ অ্যাবজর্ব করে উদ্ভিদের পাতায় যায়, সেখানে ওই লবণ থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি করতে কাজে লাগে। নাইট্রোজেনটা বেসিক্যালি অ্যামিনো অ্যাসিড তৈরি করতে কাজে লাগে, এবং অ্যামিনো অ্যাসিড থেকে উদ্ভিদ তারপর প্রোটিন বানায়, এবং প্রোটিন দিয়ে উদ্ভিদের দেহ গঠিত হয় ও অন্যান্য কার্যকলাপ সম্পাদন হয়। দেন যখন উদ্ভিদের পাতা ডালপালা মাটিতে পড়ে বা উদ্ভিদ মারা যায়, তখন সেই উদ্ভিদের দেহাবশেষ পুনরায় মাটিতে পচতে থাকে বিভিন্ন অণুজীব বা ব্যাকটেরিয়াদের দ্বারা। পচে সেই প্রোটিনটা পুনরায় ভেঙে অ্যামিনো অ্যাসিড ব্যাকে হয়, এবং অ্যামিনো অ্যাসিডটা অ্যামোনিয়াতে পরিণত হয়। দেন সেই অ্যামোনিয়াটা আবার পুনরায় নাইট্রোজেন ঘটিত লবণে পরিণত হয়, এবং নাইট্রোজেন ঘটিত লবণ থেকে আবারও নাইট্রোজেন তৈরি হয়, নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। নাইট্রোজেন গ্যাসটা আবার মাটি থেকে পুনরায় বাতাসে ফিরে যায়। তো এইভাবে নাইট্রোজেনটা চক্রাকারে আবর্তন হতে থাকে। আর এরই মাঝখানে যখন কোনো প্রাণী এই উদ্ভিদদেরকে খায়, তখন উদ্ভিদ দেহ থেকে ওই অ্যামিনো অ্যাসিডগুলো ওই প্রাণী দেহেও পৌঁছে যায়, এবং এইভাবে প্রাণী দেহে অ্যামিনো অ্যাসিড পৌঁছালে তবে প্রাণীরা প্রোটিন পাবে বা প্রাণীরা প্রোটিন বানাতে পারবে। নাহলে প্রাণীরা কিন্তু প্রোটিন বানাতে পারতো না যদি না গাছ মাটি থেকে নাইট্রোজেন নিয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করত। তো এইভাবে প্রকৃতিতে নাইট্রোজেনের ব্যালেন্স বজায় রয়েছে। ঠিক এরকমভাবেই আরও যে মৌলগুলো আছে, সালফার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এদেরও যে যার পরিপোষক চক্র প্রকৃতিতে উপস্থিত, যার মাধ্যমে প্রত্যেকটা এলিমেন্ট ভারসাম্য বজায় রেখেছে এবং পৃথিবীতে জীবন সম্ভব হয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই কনসেপ্টগুলোই থাক, খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে, আর নোটসের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি পরের দিনই নোটসগুলো দিয়ে দিই। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।